শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি ই জেনারেশন টিবিএস কারেন্ট অ্যাফেয়ার্স। আপনারা জানেন যে এটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি নিয়মিত আলোচনা অনুষ্ঠান। আমরা সমসাময়িক বিষয় নিয়ে সপ্তাহে দুদিন কথা বলে থাকি। আপনাদের সঙ্গে আমি থাকবো জয় মামুন, এবং আজকে আমাদের সঙ্গে যারা আলোচনায় অংশ নিচ্ছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আছেন অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু, তিনি চেয়ারপারসন ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আছেন ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, তিনি ব্যবস্থাপক কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেটর, গ্লোব বায়োটেক লিমিটেড। আছেন ডক্টর আবু শাহিন, সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আছেন রেজওয়ানুল হক রাজা, তিনি সাংবাদিক, মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এই টিভিএস কারেন্ট অ্যাফেয়ার্স অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলতে চাই করোনা পরিস্থিতি নিয়ে, কারণ অনেক মাস ধরে সারা বিশ্ব করোনার যে মহামারীর ভিতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখনো আমরা বুঝতে পারছি না যে আমরা কোন পর্যায়ে আছি। আমরা দ্বিতীয় ওয়েভের কথা শুনছি, দ্বিতীয় ওয়েভের ভিতরে আমরা আসলেই প্রবেশ করেছি কিনা, প্রথম ওয়েভই পুরোপুরি শেষ হয়েছে কিনা। মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা ওঠানামা করছে। মাঝখানে একদিন কমতে কমতে 14তে পর্যন্ত নেমেছিল, আবার দেখি 24। এইরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো আমি আলোচনাটা শুরু করতে চাই রেজানুল হক রাজা আপনাকে দিয়ে। সাংবাদিক হিসেবে আপনি যেহেতু প্রতিদিন এই বিষয়গুলো ফলো করেন কম বেশি, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের করোনা পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে এখন? পরিস্থিতি আমার বলার প্রয়োজন নাই, সরকারের নীতি নির্ধারকরা যা বলেন সেখান থেকেই আমরা ধারণা করতে পারি। সরকারে যারা থাকেন তারা সাধারণত মানে খারাপ কিছু স্বীকার করতে চান না, ঘটলেও স্বীকার করতে চান। তো এইবার এইটা কিন্তু দেখেন সরকারের পক্ষ থেকে ইভেন স্বয়ং প্রধানমন্ত্রী কিন্তু একাধিকবার বলেছেন, যেটি আমরা এর আগে খুব একটা দেখি নাই। তিনি বলছেন যে শীতে সেকেন্ড ওয়েভ আসতে পারে, আমাদেরকে এখনই সচেষ্ট হতে হবে। এবং লাস্ট ক্যাবিনেট মিটিং যেটা সোমবারে হয়েছে, সেখানে কিন্তু তিনি আবারও এই বিষয়টি জোর দিয়ে বলেছেন, এবং এটাও বলেছেন যে প্রয়োজনে সবাই যাতে মাস্কটা, বিশেষ করে যেখানে মানুষজনের সমাগম বেশি হয় সেখানে মাস্ক পরাটা বাধ্যতামূলক তো বটেই, যদি কেউ না করে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনে আইন প্রয়োগ করা যায়, সেরকম একটি নির্দেশনা তিনি দিয়েছেন, যেটি ক্যাবিনেট সেক্রেটারি পরে আমাদেরকে জানিয়েছেন। তার মানে কি, স্বয়ং প্রধানমন্ত্রী, সরকার প্রধান, তিনি উদ্বিগ্ন। তো সিচুয়েশনটা কোথায় আমরা এখান থেকে বুঝতে পারি। যদিও কেউ কেউ বলার চেষ্টা করেন যে না, যেমন ধরেন স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে বা স্বাস্থ্যমন্ত্রীর কথা খুব একটা মিলে না। স্বাস্থ্যমন্ত্রী একটু কিছুটা লাইটলি বিষয়টা দেখছেন। তিনি এর আগে আমরা জানি সবাই, তিনি বলেছেন যে ওয়েভ টোয়েভ এগুলি না, আমরা বঙ্গোপসাগর, পদ্মা মেঘনার ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি, এই সমস্ত ওয়েভ টোয়েভে কিছু হবে না। এটা আমার মনে হয় যে মানে খুব একটা দায়িত্বপূর্ণ আচরণ বা মন্তব্য বলে আমার মনে হয় না। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী চিন্তিত, তিনি তার ক্যাবিনেট কলিগ হিসেবে তিনি একথা, যিনি আবার স্বাস্থ্যমন্ত্রী। এনিওয়ে, আমরা এটাই আমাদের দেশে সবসময় হয়ে আসছে, আমরা পরিস্থিতিটাকে স্বীকার করি না, বলতে চাই না, বরং দাবি করি উল্টো যে না, আমরা সব কাজে সফল ইত্যাদি। তো যাই হোক, যে রিপোর্টটা বেরিয়েছে, সরকারি রিপোর্ট, সরকারি রিপোর্টের সাথে বেসরকারি রিপোর্টের পার্থক্য কত সেটা আপনি খুব ভালো জানেন। সব ক্ষেত্রেই বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আমরা সরকারি হিসেবের সঙ্গে বেসরকারি হিসেবের ক্যাজুয়ালিটির হিসাব মিলাতে পারি না। বাজারের জিনিসপত্রের দামের ক্ষেত্রে সরকারি হিসেবের সাথে বেসরকারি হিসাব মিলে না। তো যাই হোক, তারপরেও সরকারি হিসেবেই আজকে করোনার যে সংক্রমণ এবং মৃত্যুর কথা যেটা আসছে, সেটি কিন্তু আগের চাইতে বেশি। 14 থেকে 24 আপনি নিজে একটু আগে বলেছেন, তার মানে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে। তো আমি মনে করি যে সবকিছু মিলিয়ে, এবং এবং আরেকটা জিনিস দেখেন, আমার কাছে জিনিসটা খুব স্ট্রাইক করেছে, গত গত 3 মাস ধরে আমরা দেখছি যে করোনার প্রকোপ কমে যাওয়ার পরেও মানে সরকারের দাবি অনুযায়ী করোনার প্রকোপ কমে যাওয়ার পরে প্রতিদিন প্রতিদিন 20 থেকে 30 জন মানুষ মারা যাচ্ছে। আমরা নীরবে নিভৃতে এই সংখ্যাগুলি আমরা পাচ্ছি, এটা নিয়ে কারোর মধ্যে কোনো বিকার নাই। গত বেশ কয়েক মাস ধরে শুনছিলাম হাসপাতালগুলো শূন্য, সিটগুলো খালি, কোনো রোগী পাওয়া যাচ্ছে না, হাসপাতাল ক্লোজ করে দেওয়া হচ্ছে, করেও দেওয়া হয়েছে, কয়েকটা ডেডিকেটেড কোভিড হসপিটালকে ক্লোজ করে এটা ওপেন করে দেওয়া হয়েছে। তাহলে কেন 20 থেকে 30 জন ডেইলি মারা যাবে? আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না। তার মানে কি? তার মানে সিচুয়েশন আসলে এখন পর্যন্ত ভালো বলার মতো পরিস্থিতি আসে নাই। পাশের দেশ, আমাদের গায়ে গা লাগানো যে দেশ, যে দেশটা 3 দিক দিয়ে আমাদেরকে ঘিরে, আমাদের 3 দিকে ধরে আছে, সেই দেশের অবস্থা কি?
মোটেও ভালো না। কলকাতায় প্রথম হাইকোর্ট থেকে আমরা সবাই জানি কলকাতায় পূজার মণ্ডপের ধারে কাছেও যাতে কেউ না যায় সেজন্য স্বয়ং খোদ হাইকোর্ট থেকে অর্ডার নির্দেশ জারি করা হয়েছে। আমাদের পূজা উদযাপন পরিষদও অনেকটা সিমিলার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি এই সমস্ত ডিসিশন, এই সমস্ত হাইকোর্টের রায়, প্রধানমন্ত্রীর উদ্বেগ, পরিসংখ্যান সবকিছু মিলিয়ে আমরা মোটেও ভালো অবস্থানে নাই। আমাদেরকে সতর্ক হওয়া ছাড়া কোনো পথ নাই। আমাদের ভ্যাকসিনের চেষ্টা যেমন করতে হবে, এই যে জনাব সাইদুর রহমানের সঙ্গে আমার আমার একদিন কথা হচ্ছিল এরকম একটা শোতে, আমরা ওই দিনও বলেছি এবং উনি খুব কারেক্টলি বলেছেন যে আমাদের এই দেশের জন্য বা সারা দেশের জন্য এখন পর্যন্ত যেহেতু কেউ ভ্যাকসিন আবিষ্কার করতে পারে নাই, এটা অ্যাভেলেবেল হয় নাই, সুতরাং মাস্কটাই হচ্ছে আমাদের জন্য ভ্যাকসিন। বিশেষ করে আমাদের মতো দেশ যাদের সামর্থ্য কম, আমরা কবে এই যে দেখেন একটু আগে আপনি বললেন একটা ওষুধ কোম্পানি তারা ভ্যাকসিন কিনবে আবার $1 লাভ করে বিক্রি করবে, অথচ আমরা ভ্যাকসিনটা অ্যাভেলেবেল করার জন্য বিনামূল্যে সবাইকে দেওয়ার জন্য আমরা কিন্তু বিভিন্ন ডোনারের কাছে চিঠি লিখেছি টাকা চেয়ে। এই যখন পরিস্থিতি তখন আমাদের ভ্যাকসিনের পরে ভরসা করে থাকলে চলবে না। ভ্যাকসিন আবিষ্কার হওয়া এত সহজ কাজ নয়। ভ্যাকসিন চাইলে আবিষ্কার করা যায় না। এমন অনেক ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা 12 বছর, 10 বছর, 20 বছর পরে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, তারা পারে নাই। সার্স মার্সের ভ্যাকসিন এখন আসে নাই। তো ভ্যাকসিনের চিন্তা বাদ দিয়ে আমরা যেটা করতে পারি, যেটি সরকার এখন মানে খুব জোর দিচ্ছে, মাস্ক পরাটা। মাস্ক যদি আমরা প্রপারলি পরি, সবাই পরি, তাহলে আমরা এই রোগের সংক্রমণটা অনেক কমাতে পারি, নিজেরাও সুরক্ষিত থাকতে পারি, আমার পাশের জনকে সুরক্ষিত রাখতে পারি। ডক্টর শাহিন, আপনার কাছ থেকে একটু, আপনি যেহেতু রাজশাহীতে আছেন, ওখানকার পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই যে ঢাকায় আমরা একরকম দেখি পরিস্থিতি, মানে কাগজে কলমে অফিসিয়ালি বাংলাদেশে করোনার মহামারী এখনো আছে, কিন্তু রাস্তাঘাটে, অফিসে, দোকানে, বাজারে কোথাও কোনো তার কোনো নমুনা আমরা দেখি না। মানুষের ভিতরে সেরকম সচেতনতা দেখি না, গণপরিবহনের দেখি না, কোনো শুধুমাত্র বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ, এছাড়া বাংলাদেশে আর কোনো ধরনের কোনো করোনা মহামারীর কোনো লক্ষণ কোথাও নেই। আপনি যেই শহরে আছেন, আপনি যে হাসপাতালে কাজ করছেন, সেখানে কিরকম, মানে মানুষের জীবনযাপন পদ্ধতি কিরকম, আর হাসপাতালে রোগীর আসা যাওয়া, ট্রিটমেন্ট, সেটি সম্পর্কে যদি একটু বলেন। আমি যদি পিছনে ফিরে তাকাই, লেট জুলাইতে যে আমাদের রাজশাহীতে পিক হয়, লেট জুলাই অগস্ট, তখন আমাদের পার ডে অ্যাডমিশন অ্যারাউন্ড, হসপিটালাইজ পেশেন্ট থাকতো প্রায় অ্যারাউন্ড 60 থেকে 80 এরকম, বা সামটাইম 100 পর্যন্ত হয়ে গেছিল। তো সেই সময় আমরা ধরে নিয়েছিলাম যে বাংলাদেশের সাথে পিক টাইম পার করছি, ইনক্লুডিং রাজশাহী। সেই সময় মুভমেন্ট রেস্ট্রিকশন ছিল, সেটা আমরা সেপ্টেম্বরে এসে দেখলাম এটা অগস্টের শেষ দিকে একটু কমা শুরু হলো। সেপ্টেম্বর কমতে কমতে অক্টোবরে এসে আমরা কিছুদিন, ফার্স্ট উইক অফ অক্টোবর, এখানে দেখলাম পেশেন্ট একদম সর্বনিম্ন, আসলে একেবারে সর্বনিম্ন। আমাদের গত সপ্তাহে পেশেন্ট সব থেকে কম টার্নওভার ছিল, পার ডে অ্যাডমিশন হসপিটালাইজ পেশেন্ট ছিল আপনার 10 থেকে 15 জন। আজকে একটু পেশেন্ট অ্যাডমিশন বেশি হয়েছে, আজকে দেখলাম যে 20 ক্রস করছে, সো একটু মনে হয় একটু বেশি মনে হলো আজকে, বাট এটা গত সপ্তাহ পর্যন্ত এরকমই ছিল। এই হলো হসপিটালাইজড ডেটা। আমরা যদি রাজশাহী শহরের কথা বলি, কিছুদিন আগে যেটা বললাম যে আপনি যে স্কুল কলেজ বন্ধ ছাড়া কোথাও মনে হয় কোনো কারো কোনো ভ্রুক্ষেপ আছে বলে মনে হয় না। রাজশাহী শহরে একই অবস্থা, চলাচল, মানুষের চলাচল, পরিবহন বলেন, মার্কেট বলেন, সব জায়গায় যথেষ্ট মানুষ, এবং আমার কাছে মনে হয় না যে খুব বেশি মানুষ মাস্ক পরে আছে কিংবা খুব বেশি মানুষ এই কোভিড নিয়ে অরিড। তারা হয়তো তাদের ভিতরে একটা জানাই মানে ধারণা যে কোভিড হয়তো বাংলাদেশে চলে গেছে বা আমরা পরাজিত করছি, কিন্তু একটা ধারণা আমি কথা বলে দেখি করোনা, তাদের ধারণাটা সেটাই। এবং আমি যদি কি বলে টেস্টের কথা বলি, কোভিড টেস্ট রাজশাহীতে গত 2 সপ্তাহ কিন্তু আসলে কম ছিল, ইদানিং একটু ট্রেন্ড হয়েছে, একটু বাড়ছে আর কি, পার ডে কালেকশন একটু মনে একটু বেশি মনে হলো। এখানে একটা জিনিস বলে রাখি, আসলে মানুষের, আমি যেহেতু ফিজিশিয়ান, আমি যেটা প্র্যাকটিস করি, মানুষের ভিতরে এই টেস্ট করার প্রবণতা বা টেস্ট করতে যাওয়ার যথেষ্ট অনীহা দেখি। কথা বলি কোভিড টেস্ট করতে হবে, কেন জানি জ্বর এসে আপনার একটু কোভিড টেস্ট করেন না, বাসায় একটু আইসোলেশন থেকে ভালো হয়ে যাবে। তো এটা একটা বড় মানে আমরা যে ডেটা পাচ্ছি না বা আমরা অ্যাকচুয়াল চিত্র হতে পাচ্ছি, এটা একটা কারণ হতে পারে, সেটা একটা কারণ হতে পারে। এই ছিল রাজশাহী। আমি যদি আশেপাশে ডিস্ট্রিক্টের কথা বলি, চাঁপাইনবাবগঞ্জ কিংবা এইদিকে,
আমি যেহেতু আমার গ্রামের বাড়ি যাবে না, তার মাঝে মাঝে যাই, সেখানেও আসলে খুব বেশি মানুষের ভ্রুক্ষেপ আছে বা চিন্তা আছে কোভিডকে নিয়ে, কিংবা আমরা যদি গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে, কিংবা আমরা হয়তো ফিজিশিয়ানে বলতেছি যে ইউরোপে বা ইউকেতে সেকেন্ড অ্যাটাক, বা বাংলাদেশে সরকার থেকে সেকেন্ড অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, সেটা নিয়ে মানুষের কোনো মানে এটা নিয়ে খুব মাথা ব্যথা আছে বা চিন্তা করছে বলে আমার কাছে মনে হয় না। কারণ অনেকে মাস্ক পরে দেখা যায় নিচে পরে রাখছে, অনেকে মাস্ক পরে না। সো এটা নিয়ে এটা আমি অধিকাংশ রিস্কায় দেখি যে মাস্ক নাই। তো এই হলো বর্তমান চিত্র আসলে আমাদের এই। ডক্টর মহিউদ্দিন, আপনি যদিও ভ্যাকসিন নিয়ে কথা বলার জন্য আজকে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু যেহেতু কোভিড সিচুয়েশনের ভিতরেই আমরা কাজ করছি, পরিস্থিতিটা কি সেটি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। আমি যদি আরেকটু স্পেসিফিক করে প্রশ্ন করি, একটা কথা আমরা অনেকদিন ধরে শুনছি বাংলাদেশে যে সামনের শীতে এই প্রকোপ বাড়তে পারে। আপনি একজন চিকিৎসক বা সায়েন্টিস্ট হিসেবে গবেষণার কাজ করছেন, আপনার কাছে কি মনে হয় যে শীতের সঙ্গে তাপমাত্রার সঙ্গে কি কোভিডের আসলে কোনো সম্পর্ক এখনো পর্যন্ত প্রমাণিত হয়েছে? আমরা সবসময় দেখে আসছি যে শীত মৌসুমে কিন্তু যে রোগ এগুলোর দ্বারা মানুষ বেশি আক্রান্ত হয়। সেই আহ, অভিজ্ঞতা থেকে কিন্তু সবাই ধারণা করতেছে যে শীতেই হয়তো এই ভাইরাসের প্রকোপটা বাড়বে। কিন্তু আমরা কিন্তু দেখছি যে ভারতে যখন করোনা প্রকোপ বাড়ছে তখন কিন্তু শীত নাই, কিন্তু এদের কিন্তু করোনায় প্রচুর মানুষ মারা যাচ্ছে এবং প্রচুর মানুষ ইনফেক্টেড হচ্ছে। তো এটা জাস্ট তথাকথিত যে শীত আসলে ফ্লু আক্রান্ত হয়ে মানুষ বেশি, সেই ধারণা থেকে এটা বলে। তো আমাদের দেশের বেলায় এটা কি ঘটবে এটা আমরা এখনো আসলে ঠিকভাবে বলা যাচ্ছে না। তবে আমরা দেখলাম যে ইউরোপে কিন্তু চায়নার পরে প্রথমে ইতালি, তারপরে স্পেন, জার্মানি, ফ্রান্স এগুলাতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল, তারপরে এটা আমেরিকাতে গেল। এখন কিন্তু আবার ইউরোপে কিন্তু আবার আক্রান্তের সংখ্যা বাড়তেছে এবং তারা কিন্তু আবার লকডাউনে চলে যাচ্ছে। তো সেই ধারণা থেকে বলা যায় যে শীতকালে হয়তো বাড়তে পারে। তো এটা মানুষের যে একটা ভাবনা, বা ওই ভাবনা থেকে আমরা বলতে পারি যে শীতে এটা প্রকোপ বাড়তে পারে। তো আমরা দেখলাম পৃথিবী জুড়ে যখন যে মহামারী হয়েছে, এটার জন্য কিন্তু আসলে একটা সুইটেবল ভ্যাকসিন দ্বারাই কিন্তু সেটা নির্মূল করা গেছে। হ্যাঁ, তো যেহেতু SARS-CoV-2 যে প্রকোপ এবং তাণ্ডব সারা পৃথিবী জুড়ে সে গত ডিসেম্বর মাস থেকে চলতেছে। হ্যাঁ, এটা হয়তো অনেক যারা ভাইরোলজিস্ট এবং যারা এই বিষয়ে এক্সপার্ট তারা কিন্তু বলতেছে যে হয়তো আরো কয়েক বছর থাকতে পারে। তো বাই দিস টাইমে কিন্তু আমাদেরকে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে কিন্তু আমাদেরকে একটা ইফেক্টিভ একটা ভ্যাকসিন দরকার। সেই জন্য কিন্তু উন্নত বিশ্বগুলা করোনার প্রকোপের শুরু থেকে তারা একটা ভ্যাকসিন তৈরি করার কাজে হাত দেয়। কিন্তু আমাদের দেশে কিন্তু কোভিড পেশেন্ট কিন্তু আমরা প্রথম আইডেন্টিফাই করি মার্চ মাসের 8 তারিখ। তো যার কারণে আমরা আমাদের যে গ্লোব বায়োটেক লিমিটেড কিন্তু একটা ড্রাগ ডিসকভারি একটা ল্যাব। তো আপনারা জানেন বাংলাদেশ কিন্তু সব ক্ষেত্রে কিন্তু উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং বর্তমান যে সরকার তার কিন্তু একটা লক্ষ্য আছে যে 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে। কিন্তু ড্রাগ ডিসকভারির ক্ষেত্রে হ্যাঁ আমরা কিন্তু অন্যান্য রাষ্ট্রের সাথে যদি আমরা তুলনা করি, এই ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি। আমরা ওষুধ রপ্তানিতে আমরা অনেক আগায় আছি। এটা ওই ওষুধগুলা কোনগুলা যে অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে অরিজিনাল এপিআই, একটু ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস আমাদের বিদেশ থেকে কিনে এনে আমরা জাস্ট সেটা ফর্মুলেশন করে আমরা সেটা বিক্রি করি। হ্যাঁ, কিন্তু যে অরিজিনাল মলিকুল অর্থাৎ অরিজিনাল ড্রাগ ডিসকভারি যেটা সেটা কিন্তু আমরা করতে পারি না। সেই জন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে মাননীয় চেয়ারম্যান স্যার, উনি একজন স্বপ্নবাদ মানুষ। উনি সেই জন্য ড্রাগ ডিসকভারি মতো একটা প্রজেক্ট হাতে নেন। আমরা আমাদের প্রজেক্টটা 2015 সালে প্রতিষ্ঠা লাভ করে আমরা ইতিমধ্যে 5 বছর আমরা অতিক্রান্ত করি। এই 5 বছরে কিন্তু উনি ব্যক্তিগত ইনভেস্টমেন্ট থেকে 600 কোটি টাকা অলরেডি ইনভেস্টমেন্ট করে ফেলছে। তো আমাদের টার্গেট ছিল নোবেল ড্রাগ তৈরি করব, হ্যাঁ, বায়োসিমিলার ড্রাগ তৈরি করব। কিন্তু করোনা মহামারীতে যখন সারা বিশ্বে যখন একদম থেমে গেছে, ঠিক ওই মুহূর্তে স্যার বললেন যে আমাদের যেহেতু ফেসিলিটি আছে তাহলে আমরা করোনার বিরুদ্ধে আমাদের কিছু একটা করতে হবে। সেই থেকে কিন্তু আমরা কোভিড-19 এর বিরুদ্ধে আমরা 3 ধরনের প্রকল্প হাতে নিই। প্রথমত হচ্ছে কোভিডে যারা আক্রান্ত হবে তার শনাক্ত করার জন্য একটা কিট, এবং কোভিড কে প্রতিরোধ করার জন্য একটা ভ্যাকসিন, এবং কোভিড যারা আক্রান্ত হবে তাদেরকে প্রতিকারের জন্য একটা থেরাপিউটিক ড্রাগ। আমরা এই 3টা নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। তো বাই দিস টাইম আমরা কোভিড-19 এর যে একটা ভ্যাকসিন জন্য আমরা যে প্রজেক্ট হাতে নিয়েছিলাম, আমরা সেখানে কিন্তু
আপনারা জানেন গত 15 অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কোভিড-19 ক্যান্ডিডেট যে একটা ল্যান্ডস্কেপ আছে, সেখানে কিন্তু আমাদের তিনটি ধন্যবাদ আপনাকে ডক্টর মহিউদ্দিন। আমরা আসলে ভ্যাকসিনের আলোচনাটা একটু পরে যাব। আমি শুনলাম আপনার কাছ থেকে, আপনার কাছে আসবো ভ্যাকসিনের কি অবস্থা, কি পরিমাণে, কিভাবে কাজ করছেন, কতদিন লাগবে সেই আলোচনা, সেই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। তার আগে আমি একটু ডক্টর সাইদুর রহমানের কাছে যেতে চাই, যেই করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে যেটি বলছিলেন, এবং মাস্কের একটা প্রসঙ্গ আপনাকে উদ্ধৃত করে রেজানুল হক রাজা শুরুতে বলেছিলেন যে মাস্কই হতে পারে আমাদের জন্য ভ্যাকসিন। এই প্রসঙ্গে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আসলে যে বিষয়টি আজকে মানে শুরুতেই যেভাবে রেজানুল হক উনি যেভাবে বলেছেন আমাদের দেশের অবস্থা, বর্তমান অবস্থা, সেটা আমাদের আসলে জানা তথ্যের উপরে ভিত্তি করে বলতে হচ্ছে। এই কথাটা একটু মানে প্রথমেই বুঝতে পারা দরকার যে আসলে কোভিড বোঝার জন্যে যে পরিমাণ ডায়াগনস্টিক দক্ষতা থাকা দরকার, যে পরিমাণ ল্যাবরেটরি থাকা দরকার, যে পরিমাণ টেস্ট হওয়া দরকার, আমি একদম শুরু থেকে বলবো। আজকে আমি এই এতদিন পরে 270 দিন পরে এসে আমাদের যে পরিমাণ টেস্ট হয়েছে, পৃথিবীতে সবচেয়ে নিচে, সবচেয়ে কম যে 10টি দেশ পার মিলিয়ন টেস্টে, বাংলাদেশ তার মধ্যে। অর্থাৎ এরকম একটি অবস্থায় এই সংখ্যাগুলোকে ভিত্তি করে আমরা যদি আসলে আলাপ আলোচনা করি এবং বাংলাদেশকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা মিসলিড হয়ে যাবো। যে মিসলিড হব, এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী উনি উল্লেখ করেছেন, যে ওনার উদ্বেগ প্রকাশ থেকে বোঝা যায় যে এই যে টেস্ট রেজাল্ট গুলো উনিও বিশ্বাস করেন। এই কথাটা আমি খুব স্পষ্ট আসলে সবার নোটিফিকেশন, এই যেমন স্বাস্থ্যমন্ত্রী সহ বাকি সবার আসলে খেয়াল করা দরকার যে তার মানে কি। এই 14, 15, 20 জন মারা যাওয়া এবং 2000-এর আক্রমণের যে তথ্য আমরা ধারাবাহিকভাবে রিপোর্ট আকারে প্রতিদিন পড়ছি, এই পার্টটা বিশ্বাস করছেন না রাষ্ট্রের যারা নাকি সত্যিকারের উদ্বিগ্ন মানুষ, যারা সত্যিকার প্রজ্ঞাবান মানুষ তারা। তাহলে পরে এই বাস্তব অবস্থা জানার জন্য আমরা যদি শুধুমাত্র কিছুদিন আগে প্রকাশিত 2টো গবেষণা ফল, পরবর্তীতে সেইগুলো আবার নিজেরাই যিনি সভাপতিত্ব করেছেন সেই অনুষ্ঠানে ওই ফলাফল বা ওই গবেষণা ফল প্রকাশের, তিনি পরে এটার সঙ্গে আবার দ্বিমত পোষণ করেছেন। আমরা কি এগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি যে আসলে সত্য প্রকাশের ক্ষেত্রে, একটা বাস্তব অবস্থা স্বীকার করার ক্ষেত্রে যে অনীহা, সেটা আসলে আমাদেরকে আসলে এই কোভিড ব্যবস্থাপনায় মূল বাধা হয়ে দাঁড়িয়েছে আসলে। এবং এখানে মূলত আরেকটা ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে বিজ্ঞান মনস্কতার অভাব। সত্যিকার অর্থে রাষ্ট্র পরিচালনা এবং আমলাতন্ত্র, এই দুই পক্ষ বিজ্ঞান মনস্ক হতে পারে, কিন্তু কোভিড ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী দেখা গেছে শুধু সেই দেশগুলোই, এখন পর্যন্ত ভ্যাকসিন তো পৃথিবীর কোথাও আসেনি, কিন্তু কোন দেশগুলো সফল হয়েছে নামগুলো শুধু খেয়াল করি আমরা, সে চীন, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর সহ সিরিয়া, নিউজিল্যান্ড, যে দেশগুলোর নাম বলবো, শুধুমাত্র সেই দেশগুলো, যে দেশগুলোর রাষ্ট্রনায়কেরা বিজ্ঞানীদেরকে পাশে নিয়ে কোভিড মোকাবেলা করেছেন, যেটাকে বিজ্ঞানসম্মত ভাবে মোকাবেলা করেছেন, এটাকে আমলাতান্ত্রিক ভাবে মোকাবেলার চেষ্টা করেননি, এটাকে জবরদস্তিমূলক ভাবে মোকাবেলার চেষ্টা করেননি, সত্যকে অস্বীকারের চেষ্টা করেননি। এবং নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন তার দেশের প্রেসিডেন্টকে সরাসরি বলেছে যে পৃথিবীতে এই পরিমাণ সম্পদশালী হওয়া সত্ত্বেও, আমরা এত বিজ্ঞানী থাকা সত্ত্বেও আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি, শুধুমাত্র আমাদের প্রেসিডেন্ট বিজ্ঞানীদের কথা শোনেননি বিধায়। মানে একদম স্পষ্ট বলেছে, 200 বছরের পুরনো একটি জার্নাল তার এডিটোরিয়ালে ইতিহাসে কোনোদিন এরকম কোনো কথা বলেনি। এটা কি ইন্ডিকেট করে যে আসলে বিজ্ঞানীদেরকে বা বিজ্ঞানের গবেষণাকে, ফলাফলগুলোকে ব্যবহার করতে হবে সত্যনিষ্ঠভাবে, এবং এই কাজটা করতে আমরা বাংলাদেশ আসলে ভীষণভাবে অপারগ হচ্ছি। এবং এই ব্যর্থতাটুকু এখনো সময় আছে আমাদের। এই মাত্র বলতে গিয়ে আপনার শীতকাল বলছেন, যদি আমাকে প্রশ্ন করেন তো আমি বলি, এই ব্যাপারগুলো এতই সহজ, সেকেন্ড ওয়েভ, এগুলো এত অপব্যবহৃত শব্দ, আসলে ভুল ব্যবহৃত শব্দ বলবো আমি, যে সেকেন্ড ওয়েভ শব্দটাকে কোয়ালিফাই করতে হলে পরে, সেকেন্ড ওয়েভ এই শব্দটা কোয়ালিফাই করতে হলে যে শর্তগুলো পূরণ করতে হয়, পৃথিবীর খুব কয়েকটি দেশ মাত্র দেশ আছে যারা এই শর্ত পূরণ করেছে, অথচ আমরা যেভাবে ঢালা ভাবে সেটা অন্যান্য দেশ, মানে সারা বিশ্ব, ইউরোপ জুড়ে, এমনকি এখন লাস্টে আবার বাংলাদেশেও বলে ফেললাম। মানে আমরা যে জায়গায় পাহাড়ের পিক দেখলাম, উপত্যকা দেখলাম না, উপত্যকা না দেখে দ্বিতীয় পাহাড় দেখা শুরু করলাম, আমরা নেমে আসেই দেখলাম না। তো এই জন্য আসলে আমরা বলছি যে আমরা একটু বিজ্ঞান মনস্ক হওয়া দরকার আসলে, কারণ এই সমস্যাটা একটা বিজ্ঞানের সমস্যা, এবং এইভাবে বিজ্ঞান মনস্ক হয়ে মিডিয়া বলে, যেমন আপনি বলছিলেন মাস্কের কথা, সারা দেশে কি আসলে 7টা দিন হাতে নেওয়া যায় না দেশের সকল বিলবোর্ড গুলো, সকল মিডিয়া গুলো সকাল সন্ধ্যা মাস্ক পরুন, এই ব্যাপারটি, মাস্কের ছবি সহ
আমি আজকে একটা মাস সহ আজকে উপস্থিত হবো। একদিন যদি বাংলাদেশের সকল মিডিয়ার সকল মানুষ সিদ্ধান্ত নেয় যে আমরা আজকে সারা দিন ব্যাপী মাস্ক পরা অবস্থায় টেলিভিশনে অ্যাপিয়ার করবো, এবং আমরা বারবার এই প্রতিটা যেই কথাটাই বলি না কেন সাথে এই কথাটুকু বলবো, একদিন, এটা কি অনেক বেশি কষ্টকর কাজ। কোটি কোটি মানুষ দেখতে পাবে এবং এটা গুরুত্বটা বুঝতে পারবে। এবং এই মাস্কগুলো বাংলাদেশে প্রায় 5-7-10 কোটি মানুষ আছে যারা মাস্ক কিনতে পারবে না। তাহলে রাষ্ট্রে কি আসলে, এই যে একটু আগে বলছিলেন যে সমস্ত প্রতিষ্ঠানের নাম বলেন, তারা 5-10 কোটি টাকা খরচ করতে পারে না মাস্কগুলো প্রোভাইড করার জন্য? 20 লক্ষ মেডিকেল কি বলে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েরা বাসায়, তারা কি একজন মানুষকে 20 লক্ষ লোক যদি একজন মানুষকেও একটা করে মাস্ক দিয়ে পড়ানোর ব্যবস্থা করতো, বোঝানোর ব্যবস্থা করতো, তাহলে কি দেশটার চেহারা এরকম থাকতো আজকে যেভাবে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত যা দেখা? আমরা বলছি যে আসলে রাষ্ট্রীয় উদ্যোগ নেই, আমাদের মোটিভেট করার ন্যাশনাল যে ইনিশিয়েটিভ সেগুলো নেই। আমরা যারা আসলে মিডিয়াতে আছি তারা যদি মানে হোল নেশনকে যেভাবে মেসেজ ট্রান্সমিট করতে পারেন, আমি তো ডাক্তারই জানি, আমি তো মেসেজ বুঝবো না। কমিউনিকেশন স্কিল হচ্ছেন আপনার, জহির মাহমুদ সাহেব, আপনার রেজাউল হক, আপনার হচ্ছেন কমিউনিকেশন এক্সপার্ট। আপনারা ওয়ার্ড গুলোকে পিক করবেন যে কোন শব্দ কার মাথায় যাবে। একটা 8 পাস মানুষের মাথায় কি যাবে, আর একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের মাথায় কি যাবে, একজন কৃষকের মাথায় কি যাবে, রিক্সা চালকের মাথায় কি যাবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মাথায় কিভাবে যাবে। কিন্তু কাজটা একটাই কাজ করাতে হবে, তাদেরকে মাস্ক পরাতে হবে, দূরত্ব বাড়াতে হবে। এই কাজটুকু কিভাবে অ্যাচিভ করতে হবে, এটা আপনারা যারা এক্সপার্ট কমিউনিকেশনের, আপনারা এই মেসেজটা বের করবেন। আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই আমি, সেটি হচ্ছে কয়েকদিন আগে আপনি জানেন যে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে পত্রপত্রিকা আসছে যে বিশেষ করে ঢাকা শহরের অর্ধেক মানুষের নাকি ইতিমধ্যে করোনা হয়ে গিয়েছে, এবং হার্ড ইমিউনিটি বলে যে শব্দটা আমরা শুনি, রোগ প্রতিরোধ ক্ষমতা নাকি, সেটি বলা হচ্ছে যে বস্তি অঞ্চলে 70%, তারপরে ধানমন্ডি, গুলশান, অভিজাত এলাকায় এরকম ভাগ, মিরপুরে এত ভাগ। এই তথ্য বা পরিসংখ্যানটাকে আপনি কতখানি বিজ্ঞানসম্মত বলে মনে করেন? আমি খুব সতর্কভাবে মন্তব্য করব, কারণ এই ব্যাপারটা আসলে আমি বলতে চাই যে যেহেতু এই পরীক্ষা নিরীক্ষাটা আইসিডিডিআরবি একটি খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান এবং যিনি এটা পিআই ছিলেন তিনি বিশ্বখ্যাত একজন বিজ্ঞানী, কিন্তু এখানে স্যাম্পল সাইজটা ছোট ছিল, যেটা নিয়ে সবার কনসার্ন। বলা হচ্ছে এটা প্রতিনিধিত্বমূলক স্যাম্পল না, কিন্তু প্রতিনিধিত্বমূলক স্যাম্পল না হলেও যে হারটা ওনারা বলেছেন, আমরা যদি ভারতের দুটো শহরের দিকে তাকাই, মুম্বাই এবং দিল্লি, এই হার কিন্তু তার কাছাকাছি। উনি বলেছেন 48, 47, 44, ওইখানে কিন্তু 52, 57, 58, 51, 41। এবং তাদের মুম্বাইতে 2বার অলরেডি সেরো সার্ভেলেন্স করা হয়েছে, দিল্লিতে 3য়বারের মতো করা হয়েছে, এবং তাতেও এই হারগুলোর কাছাকাছি রেঞ্জের মধ্যে। অর্থাৎ যদি বলা হয় যে ঢাকার মানুষ, আমি ওই হারটা ওনাদের ওই ফলাফলটাকে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারে না, এই কথাটার সঙ্গে আমি একমত। কিন্তু ঢাকার মানুষদের মধ্যে কোভিড সংক্রমণের হার, মানে কোভিড সংক্রমণের ফলে তাদের শরীরে উনি অ্যান্টিবডি ভেবেছেন। এখন এই অ্যান্টিবডি 2-3 রকম আছে, আইজিজি, আইজিএম, আইজিএ, আমি ডিটেল গুলোতে না যাই। ইনি কোনটা ভেবেছেন, কোনটা ইন্ডিকেট করে 21 দিন আগে হয়েছে, কোনটা ইন্ডিকেট করে 5 দিন আগে, এই ধরনের পার্থক্য আছে। কিন্তু আক্রান্ত হয়েছেন এই কথাটুকু বোঝার জন্য আমরা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু উনি যেই ধারণাটি দিয়েছেন আইসিডিডিআরবি গবেষণায়, বাস্তব অবস্থা তার থেকে খুব দূরে হবে না। এটা হচ্ছে আমার নিজের বিশ্বাস, যে আমার মনে হয় যে যদি রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার হয় সেটা হয়তো 7-5% উপর নিচে হতে পারে, কিন্তু খুব বেশি দূরে হবে না। আমি আবারও একটু ডক্টর শাহিনের কাছে যেতে চাই, রাজশাহীতে। প্রশ্ন হচ্ছে যে আমরা ভ্যাকসিনের আলোচনা শুনছি, সরকার ভ্যাকসিন কেনার উদ্যোগ নিচ্ছে বেক্সিমকোর মাধ্যমে, বাংলাদেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে, অক্সফোর্ডে হচ্ছে, নানা জায়গায় হচ্ছে, আমেরিকায় চেষ্টা হচ্ছে। তো আমরা কি আসলে ভ্যাকসিনের জন্য অপেক্ষা করব নাকি কি করব? আসলে আপনি চিকিৎসক হিসেবে আপনার কি পরামর্শ? প্রিভিয়াস একটু বলি যে কিছু কোশ্চেন করছিলেন যে সেকেন্ড ওয়েভ ইন বাংলাদেশ বা সেকেন্ড ওয়েভ আমরা কেন এক্সপেক্ট করছি, বা শীতকালে এটা বাড়ে কিনা। আসলে এই কনসেপ্টটা আসলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রেসপিরেটরি ভাইরাসগুলো শীতকালে রিপ্রোডাকশন বেড়ে যায়। হ্যাঁ, দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। সে কারণে বলা হয় যে উইন্টারে বাড়ে বা বাড়তে পারে। বাংলাদেশের সেকেন্ড ওয়েভ, যদিও কোশ্চেনটা না আপনি করেননি, কিন্তু আমি একটু বলতে চাচ্ছি আসলে স্টিল আমার ইনফেকশন রেট কিন্তু মোর দ্যান 10 ইন বাংলাদেশ রাইট নাও। সো আসলে আমরা যে কোন স্টেজে আছি আসলে এটা ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, যদি স্টেজ আমার ইনফেকশন রেট যদি আমার 2-3 হইতো, 2 বা 3, হ্যাঁ তখন বলতো ইয়েস উই আর গোইং ডাউন। হ্যাঁ, যেটা স্যার যেটা বলে উপত্যকায় আছে কিনা, আমরা আসলে উপত্যকায় দেখলাম না, পাহাড়। সো এটা আসলে বলা মুশকিল যে আমরা কোন স্টেজে আছি। স্টিল উই আর মোর দ্যান 10% ইনফেক্টিভিটি রেট, এটা অনেক হাই আসলে। এবার যদি আমরা ভ্যাকসিনের কথা বলি, আমার কাছে মনে হয় যে ভ্যাকসিন এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। কারণ বাংলাদেশে যে আমি যদি ওয়ার্ল্ডের দিকে তাকাই, 321টা
ভ্যাকসিনের জন্য আবেদন করছে, তার মধ্যে অনলি 9 জন কিন্তু ফেজ 3 ট্রায়ালে আছে, অর্থাৎ হুম। ভ্যাকসিন আসার আগের যে ট্রায়াল। আমাদের ডক্টর যে মোহাম্মদ মহিউদ্দিন সাহেব আছেন, ওনাদেরও মাত্র কেবল জমা দিয়েছেন, ওনার ফেজ 3 ট্রায়াল করতে আসলে সময় লাগবে। তো আমার কাছে মনে হয় আমরা ওইদিকে সময় ক্ষেপণ না করে আমরা যদি তার আগে এবিসি, আসলে যে কোনো ইনফেকশন প্রোটেকশনের এবিসি আছে আসলে, তার মধ্যে একটা হলো যে মাস্ক। এটা খুব সিম্পল, দেখেন আমরা কতগুলো কথা বলছি, মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং। স্টিল দেখেন আমার 3টা কথাই কিন্তু আমরা বারবার জোর দিচ্ছি। এটা কি বলা হচ্ছে, সার্জন বলেন ইট ইজ দ্য ভ্যাকসিন, মাস্ক ইজ এ ভ্যাকসিন। তো আমরা এই সহজলভ্য জিনিসগুলোকে কেন আমরা ডিসিমিনেট করতে পারতেছি না, কেন মানুষ গ্রহণ করছে না? এটা যদি মানুষ গ্রহণ করে, সবাই যদি মাস্ক করি, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং করি, আমরা যদি আপনার হ্যান্ড ওয়াশিং করি, ইট ইজ মোর দ্যান ইফেক্টিভ দ্যান ভ্যাকসিন। ভ্যাকসিন কবে আসে আমরা জানি না। তাহলে আমাদের বাংলাদেশ মানুষকে সেভ করতে চাইলে, আমরা নিজেদের সেভ করতে চাইলে, হ্যাঁ, তাহলে আমাদের এই জিনিসগুলো অ্যাডাপ্ট করতে হবে এবং এটা জোর দিয়ে বলতে হবে। এবং এই জলের জন্য আমার অনেক গভর্নমেন্ট পদক্ষেপ নিতে পারে, আপনারা পদক্ষেপ নিতে পারে। আমরা তো ফিজিশিয়ান, আমরা তো হসপিটালে আসলে চিকিৎসা দিব, কিন্তু তার আগে যদি আমরা ট্রান্সমিশন বন্ধ করতে পারি, এটা কি মানুষের উপকার, বেনিফিশিয়াল, প্রত্যেকটা মানুষ বেনিফিট পাবে। আমরা জানি না কোভিডে কে আক্রান্ত হবে, কে আক্রান্ত হবে না, কে মারা যাবে, আমরা জানি না। কিন্তু আমরা যদি এই প্রোটেক্টিভ ব্যবস্থাগুলো আমরা নিয়ে থাকি, তাহলে আমরা উই ক্যান সেভ দ্য পিপল অফ বাংলাদেশ। আমার কাছে মনে হয়। ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, আপনি যদি একটু বলেন যে এই কথা তখন বলা শুরু করেছিলেন যে এখন আপনাদের এই গবেষণা কোন পর্যায়ে আছে এবং আপনারা কতদিন নাগাদ এটি শেষ করতে পারবেন বলে আশা করছেন বা পরিকল্পনা করছেন? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের 3টি ভ্যাকসিন ক্যান্ডিডেটের 3টেই WHO লিস্টে এনলিস্টেড হয়েছে। এর মধ্যে আমাদের একটা ক্যান্ডিডেট আমরা অলরেডি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ফরওয়ার্ড করেছি। আমরা গত 14 অক্টোবর আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক যে ICDRB আমরা যেটা বলবো, যে একটা খ্যাতিমান একটা প্রতিষ্ঠান, যারা বিশ্বের 6টা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান যারা ভ্যাকসিন গবেষণার কাজ সরাসরি ওনারা দেখাশোনা করতেছেন, এবং তো এরকম একটা খ্যাতিমান প্রতিষ্ঠানের সাথে আমরা কিন্তু আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করার জন্য ওনাদের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা সাইন করি। অর্থাৎ ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী যে কোনো ভ্যাকসিন ক্যান্ডিডেট R&D ফেজে এবং ক্লিনিক্যাল স্টাডি স্পন্সর করবে, তারপরে যে ক্লিনিক্যাল ট্রায়াল সেটা একটা থার্ড পার্টির মাধ্যমে করতে হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা গাইডলাইন। তো সেই গাইডলাইনকে আমরা রেসপেক্ট করতে গিয়ে আমরা এখন আমাদের সিআরও হিসেবে আমাদের ICDRB কে আমরা সাথে একটা সমঝোতা স্মারক সই করতে। ICDRB ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করার জন্য এই যে ক্লিনিক্যাল যে প্রোটোকল সেটা ডেভেলপমেন্টের কাজ করতেছেন, এবং ওনাদের ইন্টারনাল 2টা কমিটি আছে, একটা হচ্ছে রিসার্চ রিভিউ কমিটি এবং আরেকটা ইথিক্যাল কমিটি। তো এই ক্লিনিক্যাল ট্রায়াল যে প্রোটোকলটা প্রথমত ওনারা ওনাদের যে ইন্টারনাল যে রিভিউ কমিটি এবং ইথিক্যাল কমিটি, ওইখানে আগে এটা রিভিউ করবেন। আচ্ছা ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, আমি একটু দুঃখিত আপনাকে থামাচ্ছি, মানে এত টেকনিক্যাল কথা তো আমাদের সাধারণ দর্শকরা বুঝবেন না। আমি যেটা জানতে চাচ্ছি সাধারণ মানুষ হিসেবে, আমি ডাক্তারও নই, আমি কিছুই না, সাধারণ মানুষ, আমি একদম লেম্যানের ভাষায় বুঝতে চাই আপনার কাছ থেকে যে এই যে গবেষণার কাজটা আপনারা শুরু করেছেন, ICDRB হোক, যার সহায়তায় হোক, যার সুপারভিশনে হোক, এটি কবে নাগাদ শেষ হবে? কবে নাগাদ আপনারা ভ্যাকসিনটাকে হিউম্যান বডিতে ট্রায়াল দিতে পারবেন বলে মনে করছেন? বাজারে আসার কথা আমি জিজ্ঞেস করছি না এখন। আমাদের এন্ডে আমাদের যে ডেভেলপমেন্টের কাজ সেটা আমরা শেষ করি। এখন ICDRB ইথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য ফাইনালি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের কাছে অ্যাপ্লিকেশন করবেন। ওনাদের ক্লিয়ারেন্স পেলে ওনারা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ যেটা DGDA তাদের কাছে আবেদন করবে। তাদের অনুমতির সাপেক্ষে ওনারা ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু করবে। এখন ক্লিনিক্যাল ট্রায়ালে কিন্তু 3টা ফেজে কাজ হয়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। এখন এটা দেখার বিষয় যে আমাদের WHO গাইডলাইন আছে, সেখানে কিন্তু বলা আছে এরকম যে ফেজ 1 এর কাজ প্রথম হবে, তারপর ফেজ 1 যদি ওকে থাকে তাহলে ফেজ 2 তে কাজ হবে, ফেজ 2 ওকে তাহলে তার ফেজ 3। কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশন আমরা উন্নত বিশ্বে দেখেছি, আমরা যাদের কথা বলি, যে মডার্নার কথা বলি, অক্সফোর্ডের কথা বলি, হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে তারা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে কোথাও কোথাও ফেজ 1 এবং ফেজ 2 দুইটা ব্লেন্ড করে করেছে, আবার কোথাও দেখেছি ফেজ 2 এবং 3 দুইটা ব্লেন্ড করে করেছে। আবার রিসেন্টলি আমরা দেখছি যে ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডন তারা আবার কি করছে, ফেজ 0 নামে একটা ফেজে ওনারা প্রথমে ক্লিনিক্যাল ট্রায়াল একটা করেছেন সেফটি দেখার জন্য, তারপরে ফেজ 1, 2, 3 তিনটা একসাথে করতেছে, হ্যাঁ, শুধুমাত্র প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে। আবার আমরা কিছুদিন আগে দেখলাম যে রাশিয়া, আমি সময়টা জানতে চাচ্ছি। এই সময়টা আমাদের পক্ষে বলা সম্ভব না। এখন এই সময়টা নির্ধারণ করবে আমাদের সিআরও, BMRC এবং DGDA মিলে, তারা কোন পন্থায় যাবে। যদি প্যান্ডেমিক সিচুয়েশনে উন্নত বিশ্বে যেভাবে গেছে সেভাবে গেলে ওনারা 5 থেকে 6 মাসে এই আমাদের ভ্যাকসিনটা মার্কেটে নিয়ে আসতে পারবে। আর আদারওয়াইজ
যে নর্মাল প্রচলিত যে নিয়ম সেই অনুযায়ী হলে আরো বেশি সময় লাগবে। জনাব রেজানুল হক রাজা, আপনার কাছে দুটো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে গ্লোব বায়োটেক যে ভ্যাকসিনটার চেষ্টা করছে বাংলাদেশে, সেটি সম্পর্কে আপনার কি পর্যবেক্ষণ? সেটি উনি বললেন যে আর্লিয়েস্ট পসিবল টাইম হচ্ছে 6 মাস, বেশি হতে পারে, 1 বছর 2 বছর লাগতে পারে, আমরা জানি না, এবং নাও হতে পারে, ট্রায়ালের উপরে ডিপেন্ড করে। আর দ্বিতীয় হচ্ছে এই যে বিদেশি ভ্যাকসিন আমদানির একটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, সেটি সম্পর্কে আপনার মূল্যায়ন? গ্লোব বায়োটেকের ব্যাপারে প্রথম দিকে কিন্তু আমরা অনেকে নাক সিটকিয়েছিলাম যে এটা এত পৃথিবীর বাঘা বাঘা দেশ, বাঘা বাঘা প্রতিষ্ঠান, এরাই হিমশিম খাচ্ছে, আর আমাদের দেশের একটা অখ্যাত কোম্পানি, মানে অখ্যাত এসেছে যে আমরা খুব বেশি আগে অনেকে নাম জানতাম না এই প্রতিষ্ঠানের, তারা আবার কেমনে ভ্যাকসিন আবিষ্কার করবে ইত্যাদিতে। যাই হোক, বাট সময়ের সঙ্গে সঙ্গে, সময়ের এগোনোর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে না, এখন তো গ্লোব বায়োটেকের ভ্যাকসিনের স্বীকৃতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও দিয়েছে, তাই না? তাদের তালিকাভুক্ত করেছে তারা তাদেরকে, এবং তারা আইসিডিডিআরবির মতো একটি স্বনামধন্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে তারা একটি আন্ডারস্ট্যান্ডিং এ এসেছে বা চুক্তিতে এসেছে ট্রায়ালের জন্য। তো সেই দিক থেকে এটির অগ্রগতি যথেষ্ট আশাব্যঞ্জক, এবং একজন বাংলাদেশি হিসাবে আমি তো সবচাইতে বেশি এক্সপেক্ট করব যে আমার দেশেও ভ্যাকসিন তৈরি হবে এবং সেই ভ্যাকসিনেই আমরা বাংলাদেশিরা সেই ভ্যাকসিনটাই আমরা ব্যবহার করব। এটি আমার প্রত্যাশা, এবং এখন পর্যন্ত বায়োটেকের যে ভ্যাকসিনের অগ্রগতি সেটা আশাব্যঞ্জক বলে মনে করছি। তবে তিনি যেটি বললেন এটি সত্য যে যেটা আমি আগের বারও বলেছি, ভ্যাকসিন আবিষ্কার এত সহজ নয়। আমিও সাধারণ মানুষ হিসেবে এই করোনা কালের বিভিন্ন আপনার বলেন আমার পেশাগত প্রয়োজনেই কিছু লেখাপড়া শিখে যেটুকু বুঝেছি যে ভ্যাকসিন আবিষ্কার করার খুবই কঠিন, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ডক্টর সাইদুর রহমান আরো ভালো বলতে পারবেন। তো বাট চেষ্টাটা যে হচ্ছে, একটা প্রতিষ্ঠান, দেশি একটা প্রতিষ্ঠান চেষ্টা করছে, তারা এগিয়ে যাচ্ছে এবং কিছু কিছু স্বীকৃতি ইতিমধ্যে মিলেছে। তো সেই দিক থেকে এটাকে অনেক পজিটিভ, এবং আমি তাদের সাফল্য কামনা করি। তবে তিনি যেটা বলেছেন 6 মাস মিনিমাম, এটা আমারও তাই ধারণা যে 6 মাস তো লাগবেই। আর 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 আপনার ট্রায়াল হলেই যে আমি ওকে হয়ে গেলাম, নট দ্যাট, ট্রায়ালটা ফেলও করতে পারে, তাই না? সুতরাং আমাদের আরো অপেক্ষা করতে হবে। একটা সম্পূরক প্রশ্ন, সেটি হচ্ছে যে আমাদের দেশে যেহেতু একটা উদ্যোগ হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেয়েছে, কাজটা আগাচ্ছে, সরকার সেটিকে সহায়তার দিকে না গিয়ে আমদানির দিকে কেন যাচ্ছে? সরকারের যে বক্তব্য সেটি কিন্তু ওই লাস্ট যেদিন একটা অনুষ্ঠানে আমাদের সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল স্বাস্থ্যমন্ত্রীকে, উনি বলেছেন যে না, আমরা গ্লোব বায়োটেকের ব্যাপারেও যদি তারা সাকসেসফুল হয় বা তাদের ব্যাপারেও আমরা আমাদের অ্যাওয়ার আছি, এবং আমরা আমাদের যত সম্ভব করব। তবে এটা আপনি সত্যি বলেছেন যে একটি দেশি প্রতিষ্ঠান হিসেবে সরকারের যেরকম সাপোর্ট করা দরকার ছিল সেটি এখন পর্যন্ত অনুপস্থিত। সরকার বলছে তারা যদি সাকসেসফুল হয়, দেন আমরা তাদের, তারা যদি নিজের উদ্যোগে সাকসেসফুল হয়ে এসে আমাকে বলে যে এই যে দেখো সরকার, আমি নিয়ে আসছি, তখন আমরা নিব। কিন্তু আমরা নিজেরা সরকার বায়োটেককে বা এদেরকে কোনো সাহায্য করছি না, উৎসাহ দিচ্ছি না, কাজটা দ্রুত যাতে করা যায় সেজন্য কোনো উদ্যোগ সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। সেটা অনুপস্থিত দেখতে পাচ্ছি, এটা সত্য। আমি জানি না, এটা জনাব মহিউদ্দিন বলতে পারবেন যে সরকারের কাছে আদৌ তাদের কোনো সহায়তার প্রয়োজন আছে কিনা, তারা নিতে চান কিনা বা নিতে চেয়ে ব্যর্থ হয়েছেন কিনা, সেটি হয়তো মহিউদ্দিন সাহেব বলবেন। জনাব মহিউদ্দিন, আমি প্রফেসর সাইদুর রহমান স্যারের কাছে যাওয়ার আগে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে এই কাজে সরকারের কি ধরনের সহযোগিতা আপনাদের দরকার, বা আমরা জানি বাংলাদেশের আপনি অনেকগুলো দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের নাম বলছিলেন, তাদের কাছ থেকে যে এই টেকনিক্যাল সাপোর্ট বা অ্যাসিস্ট্যান্স না হোক, দাপ্তরিক যেসব সহযোগিতা দরকার, যে একটা অনুমোদন, সেইগুলোকে কত দ্রুত আপনারা পাচ্ছেন? কিরকম রেসপন্স দেখতে পাচ্ছেন সরকারের ভিতরে এই কাজটি করতে গিয়ে? সাথে সাথে রেজন ভাইকে ধন্যবাদ। এখানে মেনলি যে জিনিসটা হচ্ছে যে আসলে আমরা কিন্তু বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা বলেন যে আমরাও পারি, ঠিক আছে? তো আমরা মনে করি যে এখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলার সময় এসেছে যে ড্রাগ ডিসকভারি বা ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরাও পারি এটা বলা। কারণ আমরা দেখেন যে আমাদের যে ভ্যাকসিন ক্যান্ডিডেট ডেভেলপ করেছি, এর মধ্যে কিন্তু যেটা সবচেয়ে বেশি সেফ। ডক্টর মহিউদ্দিন, আমাদের সময় কম, আমি খুব স্পেসিফিক প্রশ্ন করেছি আপনাকে, আপনার এই কাজে সরকারের সহায়তা কতটুকু পেয়েছেন বা প্রয়োজন কিনা? আমাদের এই ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজে সরকারের কাছে এখন যাচ্ছে, অর্থাৎ বিএমআরসি সরকারের একটা প্রতিষ্ঠান এবং ডিজির একটা প্রতিষ্ঠান। আমরা খুব আশাবাদী যে ওনারা সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে করবেন। আর আমাদের ভ্যাকসিন ডেভেলপমেন্টের যে ম্যাটেরিয়ালস আমরা এনেছি, সেই ম্যাটেরিয়ালস আমার ক্ষেত্রে
এটার জন্য একটা এনওসি লাগে, নো অবজেকশন সার্টিফিকেট লাগে, সেটা আমাদের ডিজিডিএ সবসময় আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছে। আমরা আশাবাদী ওনাদের ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। প্রফেসর সাইদুর রহমান, আপনাকে দিয়ে শেষ করতে চাই আজকের এই আলোচনা। আপনি আপনার আমি আর আলাদা করে প্রশ্ন করলাম না, আপনি যদি সামগ্রিকভাবে এই যে আলোচনাটাগুলো আমরা এতক্ষণ করলাম সেখান থেকে একটা সাবস্টেন্সিয়াল অ্যাডভাইজারি কথা বলেন আর কি। কতগুলো বিষয় আসছে, বেশ কিছু, যে মূলত বাংলাদেশকে আগামী সময়গুলো এই কোভিড মোকাবেলার ক্ষেত্রে আমাদের অতীত যে গত কয়েকদিনের অভিজ্ঞতার আলোকে কি কি পরিবর্তন আনা দরকার। কারণ আমরা বুঝতে পারছি যে এটা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের রোগ ব্যবস্থাপনা, এটা সংক্রমণের বিস্তারের ব্যবস্থাপনা, এটার জন্য প্রতিষেধক আবিষ্কারের ব্যবস্থাপনা, সবগুলো ক্ষেত্রে আমাদের বেশ কিছু খারাপ অভিজ্ঞতা আছে, কিছু ভালো অভিজ্ঞতা আছে। সেই অর্থে যদি বলি আমরা আগামী দিনগুলোর জন্য, প্রথমত আগামী 4-5 মাস সময়ের জন্য কিছু বিশেষ বন্দোবস্ত। সেটা কি? সেটা হচ্ছে বলা হচ্ছে যে এই 4-5 মাসে আসলে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার হার বাড়বে, শীতের কারণে মানুষজন কাছাকাছি থাকবে, আগুন নেওয়ার জন্য তারা একত্রে কাছাকাছি চলে আসবে। সো ডিস্টেন্সিং এর ধারণাটি দুর্বল হয়ে যাবে। ডিস্টেন্সিং যে ব্যাপারটি গরমের দিনে চলছিল সেটা শীতকালে এটা কমে যাবে। দ্বিতীয়ত, এই দুটো রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে কোভিড ব্যবস্থাপনা দুর্বল হয়ে পড়বে, যেটা একটু আগে রাজশাহী উনি বলছিলেন ডক্টর আবু শাহীন, যে হাসপাতালে যদি ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া রোগীর চাপ বাড়তে থাকে, কোভিড রোগীকে তাদের থেকে ডিফারেন্সিয়েট করা এবং ম্যানেজ করা দুটোই ডিফিকাল্ট হয়ে যাবে। অর্থাৎ কোভিড সংক্রমণের হার বাড়বে ওই রোগ জীবনাবস্থার পরিবর্তনের জন্য, আর ব্যবস্থাপনায় চাপ বাড়বে নতুন দুটো রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে। অতএব এটার জন্য একটি আগামী 5 মাস আমাদের কিছু বিশেষ ব্যবস্থা নিতে হবে। আর হচ্ছে ভ্যাকসিন আবিষ্কারে যেটা বলছেন, হ্যাঁ ভ্যাকসিন আবিষ্কারে এটা একটা ক্ষীণ সম্ভাবনা। আমরা বলি প্রিক্লিনিক্যাল থেকে 5% আসলে আলটিমেটলি রিয়েল লাইফ ভ্যাকসিন হয়। সেটা হচ্ছে আমাদের বাস্তব অবস্থা, এটা বুঝতে পারা দরকার। আমরা যদি গ্রহ নক্ষত্র সব এক লাইনে পড়ে আমাদের সকল মানুষের মঙ্গল আকাঙ্ক্ষার কারণে যদি 100% সাফল্য হয়, তাহলে শুধুমাত্র আমাদের এই ভ্যাকসিনটি সফল হওয়ার সম্ভাবনা। তা না হলে এই যে 351, আমরা এখন বলছি প্রায় 300 মলিকুল, এর মধ্যে আপনারা বড় জোর কোভিড এর ভ্যাকসিন হিসেবে 20টা পাওয়া যেতে পারে, এর বেশি তো কোনোভাবেই সম্ভব না আসলে। অতএব আমরা আশাবাদী, আমাদের শুভেচ্ছা রইল অবশ্যই গ্লোবাল বায়োটেকের এই উদ্ভাবনী যে এফোর্ট সেটার প্রতি, কিন্তু আমাদের সতর্ক থাকা দরকার। এবং আপনারা আরেকটা ভয়ঙ্কর বিষয় সামনে নিয়ে এসেছেন, ভ্যাকসিন আমদানি। ভ্যাকসিনের বিশ্বব্যাপী যা চলছে, $24 বিলিয়ন নিয়ে কোভ্যাক্সে, এবং তার বাইরে অ্যাডভান্স সেল, ফরওয়ার্ড সেল, যে শেয়ার মার্কেটে যেগুলো হয়, সেই ধরনের কাণ্ড কারখানা যেভাবে নাকি ভ্যাকসিন কোম্পানিগুলোর সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা করছে, এগুলো অবিশ্বাস্য। সরকার তো টাকা বরাদ্দ করে ফেলেছে অলরেডি ভ্যাকসিন আমদানির জন্য। এই জায়গাগুলোতেই সমস্যা, কারণ আমরা ভ্যাকসিন যে একসাথে 4-5টা ক্যান্ডিডেট, 9টা ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, তো ওর মধ্যে 3-4টা হয়তো ক্যান্ডিডেট ভ্যাকসিন হিসেবে সামনে চলে আসবে। এখন একটির দাম হচ্ছে $4, একটির দাম হচ্ছে $149 ক্লেম করেছেন, ওরা দাবি করেছেন দরকার। এখন এই $4 থেকে $149 মধ্যে এর কার্যকারিতার ডেফিনেশন কি? বলা হচ্ছে পৃথিবীতে নতুন ডেফিনেশন তৈরি হয়েছে কার্যকারিতা, 50% কার্যকর হলে ভ্যাকসিন কার্যকর। ডেফিনেশন কি? বলা হচ্ছে 6 মাসের জন্য প্রোটেকশন দেবে, সেটার নাম প্রোটেকশন। পৃথিবীর ইতিহাসে, এই গত ভ্যাকসিনের ইতিহাসে কোনোদিন কার্যকারিতা 50% কোনোদিন গ্রহণযোগ্য মাত্রা ছিল না, 6 মাস কোনোদিন প্রোটেকশনের মাত্রা ছিল। আপনি যখন ভ্যাকসিন প্রকিউরমেন্টে যাবেন, আপনি কোন ভ্যাকসিনটি প্রকিউর করবেন? আপনি কত সিঙ্গেল ডোজ না ডাবল ডোজেরটা করবেন? আপনি কি ইন্টারমাসকুলার না ইন্টারডার্মাল নাকি ওরালটা করবেন? অজস্র ফর্মুলেশন, অজস্র ইস্যু সামনে আসবে, যেগুলো ইন্টারেস্টিং টপিক। এটা নিয়ে তো আরেকদিন কথা বলতে হবে মনে হচ্ছে। আমাদের এই ভ্যাকসিন নিয়ে বেশি উচ্ছ্বাস না দেখানোই ভালো এই মুহূর্তে। আমরা বলবো ভ্যাকসিনে আমরা আমাদের উইশেস গুলো পাঠিয়ে দিই, আমাদের বেস্ট উইশেস ফর অল ভ্যাকসিন রিসার্চার্স, কিন্তু আমাদের প্রস্তুতি আমাদের নিতে হবে, আমাদের নাগরিকদেরকে সাথে নিয়ে, আমাদের সীমিত সামর্থ্য নিয়ে, এবং সামনে আসা খারাপ সময়গুলো নিয়ে। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর সাইদুর রহমান, ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, রেজওয়ানুল হক রাজা এবং ডক্টর আবু শাহীন, আপনাদের সবাইকে। এবং প্রিয় দর্শক, প্রফেসর সাইদুর রহমানের বক্তব্যের পরে খুব বেশি কিছু বলার থাকে না, কিন্তু তারপরেও একটি কথা বলতে চাই, যেটি বারবারই আমরা বলি, সেটি হচ্ছে হাত ধোয়া, মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রাখা। এই 3টি বিষয় যদি আমরা সতর্ক থাকতে পারি, তাহলে হয়তো আমরা অনেকটা নিরাপদ রাখতে পারবো নিজেকে এবং প্রিয়জনকে। সেই আশা রেখে, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।